25 তারিখে সকালবেলা আনুমানিক 10:45 বা 10টার দিকে আমি ঘুম থেকে উঠে খালি বিছানা থেকে নামবো, মানে উঠে বসছি। আমার দুলাভাই প্রথম আমাকে ফোন করেন, বোনের হাজব্যান্ড। উনি আমাকে ফোন করে বলে যে সকালবেলা থেকে পিলখানায় গোলাগুলি চলছে, তোমার সাথে ওর লাস্ট কথা কবে হয়েছে, কখন হয়েছে? আমি বললাম যে ভাইয়া কালকে রাতে 1:30 2টার দিকে আমার লাস্ট কথা হয়ে ওর সাথে। বলো ওর তো মোবাইল বন্ধ পাচ্ছি, ওখানে নাকি ডিজি শাকিল সহ অনেকেই মারা গেছেন অফিসাররা, অনেক গোলাগুলি হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, তুমি একটু ওকে ফোন দাও। আমি সেই থেকে ওর নাম্বারে ট্রাই করে গিয়েছি, বাট ওকে আর ট্রেস আউট করতে পারিনি। আর অ্যাজ এ ইন্টেলিজেন্ট অফিসার হিসেবে ওখানকার 24 রাইফেল ব্যাটালিয়নের ইন্টেলিজেন্স রুমের একটা নাম্বার থাকে, যে নাম্বারটাতে একটা এক্সচেঞ্জ রুমের নাম্বার, ওই নাম্বারটা সে আমাকে আমার ইমার্জেন্সির জন্য আমাকে দিয়ে রেখেছিল, যেহেতু আমি প্রেগনেন্সির শেষের দিকে যে কোনো সময় আমার ইমার্জেন্সি হতে পারে। ও আমাকে দিয়ে রেখেছিল যে যদি কোনো প্রবলেম ফেস করো, আমাকে তুমি মোবাইলে পাচ্ছ না, তুমি এই নাম্বারে ফোন দিয়ে যে সৈনিক ধরবে তাকে তুমি বলবা যে ভাই পরিচয় দিবা, পরিচয় দিয়ে বলবা যে আমার হাজব্যান্ড কোথায় আছে, ওকে একটু লোকেট করেন, করে ওকে একটু এই মেসেজটা দেন। তো আমার হঠাৎ করে তখন ওই কথাটা মাথায় আসে যে ও তো আমাকে একটা নাম্বার দিয়েছিল। তো আমি ওই নাম্বারে ফোন দিয়ে দেওয়ার পরেই ওই পাশ থেকে আমাকে জিজ্ঞেস করে, আমি যখন পরিচয় দিলাম আমাকে বলে যে তুই কোথায় আছিস, প্রথম কথাটা ছিল তুই কোথায় আছিস। তা আমরা তো আসলে কখনো এরকম সৈনিক ভাইদের কথা এরকম শুনে ইউজ টু না। তো আমাকে যখন এই কথাটা বললো আমি বললাম যে ভাই আমি তো আপনাকে আমার পরিচয়টা দিয়েছি, ভাই আপনি আমাকে এইভাবে কেন বলছেন, এইভাবে কেন কথা বলছেন আমার সাথে, তুই কোথায় আছিস, তোর ইয়েটা জায়গার লোকেশনটা বল আগে। তো আমি কোনো কিছু না ভাই আমি বললাম যে ভাই আমি তো শ্যামলী আদাবরে আমার মায়ের বাসায় আছি। বলে বড় বাচ্চা বেঁচে গেছিস, যেখানে আছিস ওখানেই থাক, এখানে আসার চেষ্টা করবি না। তা আমি বললাম ভাই আমাকে আপনি শুধু একটু আমার হাজব্যান্ড কোথায় আছে, আমি ওর কোনো লোকে পাচ্ছি না, ও আমাকে নাম্বারটা দিয়েছিল আপনাদেরকে রিকোয়েস্ট করার জন্য যে ওকে আপনারা বলতে পারবেন ও কোথায় আছে, ভাই আমাকে একটু প্লিজ আমার হাজব্যান্ড এরিয়াটা একটু বলেন, ও কোথায় আছে, কেমন আছে, আমি ওকে কোনোভাবে পাচ্ছি না। তখন আমাকে বললো যে যেখানে আছিস ওখানে থাক, শুক্রিয়া কর যে তুই ভিতরে নাই, আর তোর হাজব্যান্ড কোথায় আছে সেটা জানার চেষ্টা করবি না। আমার বিশ্বাস যেটা আমাদের কোনো সৈনিক ভাইয়ের ল্যাঙ্গুয়েজ এটা না। আমি যতদূর আমাদের সৈনিক ভাইদের সাথে আমাদের ওঠা বসা কথাবার্তা, যত খারাপ পরিস্থিতি হোক, কোনো সৈনিক কখনো কোনো অফিসারের মিসেসকে এভাবে বলবে না। হয়তো রাগত স্বরে কথা বলতে পারেন, কোনো কারণে রাগ হলে ওভাবে কথা বলতে পারেন, কিন্তু তুই করে কেউ কখনো এভাবে কথা বলবে না। তা আমার কাছে মনে হয়েছে যেটা আমাদের কোনো সৈনিক ভাইরা কেউ ছিলেন না। যাই হোক, এরপর থেকে সারাদিন অপেক্ষার পরে আমি আমার ওই দিন কোনো খবর পাইনি। পরের দিন আমার হাজব্যান্ডের কোনো ডেড বডির বা ওর বেঁচে থাকা কোনো কিছুর খবর নেই। টিভি স্ক্রলে একটা নিউজ যাচ্ছিল শুধু মেজর মনির নামে একজন ভাই রেস্কিউ হয়েছেন। তো আমি বারবার বলছিলাম যে এটা মেজর মনির না, মনে হয় সম্ভবত ভুল হচ্ছে, মেজর মমিন হতে পারে, তোমরা প্লিজ একটু খোঁজ নাও। আমার আত্মীয় স্বজনরা যারা সব জায়গায় খোঁজ নিচ্ছে সবাই পরে আমাকে ইনশিওর করলো যে না, এটা মেজর মনির নামে একজন অফিসার রেস্কিউড হয়েছেন। তো আমার হাজব্যান্ডের কোনো কিছু পাচ্ছিল না। পরে প্রথম যে গণকবরটা আপনার পিলখানার ভিতরে আবিষ্কার হয়, একটা গণকবর যেখানে 38টা ডেড বডি পাওয়া যায় ডিজি শাকিল ভাই সহ, ওখানে আমার হাজব্যান্ডের ডেড বডিটাকে প্রথম পাওয়া যায়। কীভাবে, তাও নেম প্লেটটা লাগানো ছিল, নেম প্লেটটা পাশে পড়েছিল। আর ও ছিল স্লিমেস্ট অফিসার, এই 57 জন ডেড অফিসারের মধ্যে ও ছিল স্লিমেস্ট, সবচেয়ে স্লিম। তো যার কারণে আর আগের দিন তো আপনার এটা করেছে, একটা ডেড বডির উপর একটা ডেড বডি, পেট্রোল, আবার ডেড বডি এভাবে ফেলে আপনার এগুলো নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তো যার কারণে ডেড বডিগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো, ফুলেও গিয়েছিল। কিন্তু আমার হাজব্যান্ডের ডেড বডিটা আপনার চেহারাতে চেনা যাচ্ছে না, কারণ চেহারা কোনো কিছুই কাদা মাটি মিশে এক হয়ে গেছে, চেনার উপায় নাই। কিন্তু ওর স্লিম ফিগার দেখে ওখানে যে রেস্কিউ টিমে যে অফিসাররা ছিলেন ওনাদের মধ্যে থেকে একজন আমার এক আত্মীয়কে বলেছেন যে এই একজন অফিসারকে মমিন স্যারের মতো মনে হচ্ছে, ইনি হতে পারেন, যেহেতু নেম প্লেটটা লাগানো নাই, আমরা ট্যাগটাও পেয়েছি এখানে, এটা হতে পারেন। তো আমরা ডেড বডি পাঠিয়ে দিচ্ছি মেডিকেলে, ওখানে একটু সবাইকে গিয়ে আইডেন্টিফাই করতে হবে। তো আমার রিলেটিভ আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়ার, আমার দেবর, ও আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়ার কী কী জিনিস আছে, মানে অ্যাজ এ ওয়াইফ তুমি জানো আইডেন্টিফিকেশন সাইন কিছু বলো যেটা কিনা হয়, তুমি জানো যে আমরা আইডেন্টিফাই করতে পারবো ভাইয়াকে। তো আমি কিছু কিছু তখন মনে করে বলতে পেরেছিলাম, কিন্তু সবগুলোই আপনার নষ্ট হয়ে গিয়েছিল, কোনো কিছুই তার বোঝা যাচ্ছিল না। যাই হোক, পরে আমি একটা ছবি বড় একটা ছবি দিয়েছিলাম ওর, আমার শাশুড়ি গিয়েছিলেন, আমার শাশুড়ি ওনাকে ধরে অনেক কিছু করে আইডেন্টিফাই করে ডাক্তারকে বলেছে এটা আমার ছেলে। তো ডাক্তারও বারবার শিওর, মানে ওনার কাছে একটু শিওর হওয়ার চেষ্টা করেছেন যে আপনি কনফার্ম খালাম্মা যেটা আপনার ছেলে, তো উনি বলেছেন হ্যাঁ এটাই আমার ছেলে। তো ডাক্তার ওই ছবির সাথে একটু মিলিয়ে কান মিলিয়ে বুঝতে, মানে একটু করে পরে সার্টিফাই করে দিয়েছে এটা আমার ছেলে। তো আমাকে যখন 27 তারিখ আমার মনে আছে সিএমএইচে যখন ওই যে ইউএন ফ্রিজারের গাড়িগুলোতে ডেড বডি রাখা হয়, ওখানে আমাকে
আমাকে আর আমার শাশুড়িকে নিয়ে যাওয়া হয় ডেড বডি দেখার জন্য। তো কফিনটা যখন খুলে আমাকে দেখানো হয়, আসলে তখন মানে জাস্ট মাটির একটা পিণ্ড, কোনো মূর্তি বানালে প্রথম যে মাটির একটা পিণ্ডটা বানানো হয় চোখ মুখ ছাড়া, একটা মাটির পিণ্ড আমি দেখেছি। আমাকে তো শুধু মুখের সাইডটা খুলে দেখানো ছিল, তো মাটির ওই পিণ্ড দেখে আমার পক্ষে কোনোভাবে বোঝার উপায় ছিল না যে এটা সত্যি আমার হাজব্যান্ড। তো আমি আমার শাশুড়িকে একটু বলছিলাম যে মা, এটা আপনার ছেলে, আপনি কীভাবে আইডেন্টিফাই করলেন? তো কিছুই চেনা যাচ্ছে না। তো আমার মা বললেন যে আমি আমার ছেলেকে 32 বছর ধরে, আমার হাজব্যান্ডের তখন বয়স ছিল 32, তো যে আমি 32 বছর ধরে আমার ছেলেকে কোলে পিঠে মানুষ করেছি, বড় করেছি, সো আমি জানি এটাই আমার ছেলে। যাই হোক, আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। পরে আমাকে সিএমএইচের আইসিইউতে নেওয়া হয়, আইসিইউতে অ্যাডমিট ছিলাম। পরের একদিন পরে, 2 দিন পরে, আপনার মার্চের সম্ভবত 2 তারিখে ওদেরকে দাফন করার জন্য প্যাড স্কোয়ারে নেওয়া হয় ওখানে। তো আমাকে সিএমএইচ থেকে আমার ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য ছাড়তে চাচ্ছিলেন না, আমি বন্ড সাইন করে চলে যাই। ওখানে যাওয়ার পর আমাকে ডেড বডি যখন কবরস্থানে নামানো হয়, আমি একটু সংক্ষেপেই বলছি, তো কবরস্থানে যখন নামানো হয় তখন ভাইরা, মানে ওর কোর্সমেট ভাইরা আমাকে আসলে আর ডেড বডিটা দেখাতে দিতে চাচ্ছিলেন না, যেহেতু আমি সিএমএইচে একবার সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তো পরে আবার একটা ভাই, আমি খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আমি একবার শেষবারের মতো আমার হাজব্যান্ডকে দেখতে চাই, কারণ আমার মাথায় ছিল ওটা আমার হাজব্যান্ডের ডেড বডি কি না, আমাকে শিওর হতে হবে। তো আমি যখন আমাকে এক ভাই পরে মুখের সাইডটা খুলে আমাকে যখন দেখতে দিলেন, তো ওইটা ভাই দেখাটা আমার জন্য সত্যি খুব দরকার ছিল, কারণ ওই একদিন ওই যে ফ্রিজে থাকার কারণে বডিটা চেপে আবার আগের পজিশনে চলে আসে। তো আমার হাজব্যান্ডের ফেসটা একদম আগের মতো আমি দেখলাম, উনি একদম জাস্ট নর্মাল শুয়ে আছেন, ওনার কোনো ইয়ে নেই, মানে কোনো স্ট্রেস মুখে কিছুই বোঝা যাচ্ছিল না, একদম ফ্রেশ একটা আমি পাচ্ছিলাম। তো ওই শিওর হলাম যে আমার হাজব্যান্ড আর নেই।